আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় ৭ বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি পৃষ্ঠা ৭৫ থেকে ৭৬ এর সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি নিয়মিত এই চ্যানেলের ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। সৃজন ১ নম্বর সৃজনশীল উদ্দীপকটি হচ্ছে সারণীটি পড়ো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা ১৯৬১ সালে ৫.৫২ কোটি। ১৯৭৪ সালে জনসংখ্যা ছিল ৭.৬৪ কোটি। ১৯৯১ ১১.১৫ কোটি। ২০০১ ১২.৯৩ কোটি। ২০০৭ সালে ১৪.৬ কোটি। ২০১১ সালে ১৪.৯৭ কোটি। পৃষ্ঠা ৭৬ বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি অধ্যায়। ক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত? খ নম্বর প্রশ্ন হচ্ছে বসতি স্থানান্তর কিভাবে জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে ১৯৬১ সালের তুলনায় ২০০৭ সালের জনসংখ্যা ৩ গুণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে ১৯৯১ সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে। পাঠ্যপুস্তকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল ১ এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় ৭ বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি পৃষ্ঠা ৭৫ থেকে ৭৬। ১ নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। ন্যূনতম ১৮ বছর। খ নং প্রশ্ন হচ্ছে বসতি স্থানান্তর কিভাবে জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে ব্যাখ্যা করুন। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে বসতি স্থানান্তরের ফলে কোনো দেশের বহির্গমনের তুলনায় বহিরাগমনের মাত্রা বেশি হলে সে দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়। বসতি স্থানান্তর জনসংখ্যা বৃদ্ধির একটি উল্লেখযোগ্য কারণ। দেশান্তরের ফলে বহিরাগমন ও বহির্গমন ঘটে থাকে। বহিরাগমন অর্থাৎ দেশের বাইরে থেকে দেশে লোক আসলে জনসংখ্যা বৃদ্ধি পায়। দেশের বাইরে থেকে দেশে লোক আসলে জনসংখ্যা বৃদ্ধি পায়। গ নং প্রশ্ন হচ্ছে ১৯৬১ সালের তুলনায় ২০০৭ সালের জনসংখ্যা ৩ গুণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে ১৯৬১ সালের তুলনায় ২০০৭ সালের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হলো জন্মহার ও মৃত্যুহারের ব্যবধান। ১৯৬১ সালের তুলনায় ২০০৭ সালে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বাংলাদেশে প্রতি বছর প্রায় ২৫ লক্ষ শিশু জন্মগ্রহণ করছে এবং সব বয়সের মিলিয়ে মাত্র ৬ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। ফলে বছরে মোট জনসংখ্যা প্রায় ১৯ লক্ষ বৃদ্ধি পাচ্ছে। এভাবে জনসংখ্যা বাড়তে থাকলে ৪০ বছরে জনসংখ্যা ৩ গুণ হয় স্বাভাবিক। এছাড়া মৃত্যুহার হ্রাসের কারণেও স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিক্ষার প্রসার, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি এবং খাদ্যের পুষ্টিমান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে শিশু মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলেও জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঘ নং প্রশ্ন হচ্ছে ১৯৯১ সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে। পাঠ্যপুস্তকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করুন। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে ১৯৯১ সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে। উক্তিটির যথার্থতা রয়েছে। ১৯৭৪ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল ৭.৬৪ কোটি। ২০০১ সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১২.৯৩ কোটি। অর্থাৎ ২৭ বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫.28 কোটি। অন্যদিকে ১৯৯১ সালে দেশের জনসংখ্যা ছিল ১১.১৫ কোটি এবং ২০২২ সালে এসে জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬,৯৮,২৮,৯১১ জন। অর্থাৎ ৩১ বছরে জনসংখ্যা বেড়েছে প্রায় ৫,৮৩,০০,০০০।
এতে বোঝা যায় স্বাধীনতা পরবর্তী সময় থেকে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমেছে। আবার 1991 সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.17%, যা 2001 সালে কমে দাঁড়ায় 1.59%। 2011 সালে তা আরও কমে যায় 1.37, 1.37%। বর্তমানে জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার 1.22%। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে 1991 সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাওয়ার পেছনে নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, বেকারত্ব দূরীকরণ, চিকিৎসা সেবার উন্নতি এবং জীবনযাত্রার মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি প্রভৃতি কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই বিবেচনায় বলা যায় প্রশ্নোক্ত উক্তিটির যথার্থতা রয়েছে। সৃজনশীল 2 ঘটনা 1। সফল ব্যবসায়ী হিসেবে চৌধুরী পরিবার ও হালদার পরিবার সিলেটের কুলাউড়া এলাকার অনেকের কাছেই পরিচিত। অথচ চৌধুরীদের আদিনিবাস কিশোরগঞ্জে এবং হালদার পরিবারের মূল বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ঘটনা 2। সৈয়দপুর, সোহাগী সহ পাশাপাশি 3-4টি গ্রামের অনেক লোক পরিবার সহ প্রায় 15 বছর যাবৎ মধ্যপ্রাচ্যে বসবাস করছে। তাদের ছেলেমেয়েদের অনেকেই এখনো পূর্বপুরুষদের জন্মস্থান দেখেনি। খনন প্রশ্ন হচ্ছে স্থূল জন্মহার কাকে বলে? খনন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির একটি কারণ ব্যাখ্যা করো। গণন প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত ঘটনা 1 কোন ধরনের স্থানান্তরকে নির্দেশ করে ব্যাখ্যা করো। ঘনং প্রশ্ন হচ্ছে ঘটনা 2 এ উল্লেখিত স্থানান্তরটি দেশের জনসংখ্যা হ্রাসের মুখ্য কারণ। বক্তব্যটিকে তুমি কি সমর্থন করো? উত্তরের পক্ষে যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল 2 এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় 7 বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি, পৃষ্ঠা 76। 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে স্থূল জন্মহার কাকে বলে? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে কোনো বছরে প্রতি 1000 লোকের মধ্যে মোট জীবিত শিশু জন্মের সংখ্যা এবং সেই বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যার অনুপাতকে স্থূল জন্মহার বলে। খ নং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির একটি কারণ ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির অন্যতম কারণ হলো চিকিৎসা ব্যবস্থার উন্নতি। মাত্র 50 বছর আগেও এ ভূখণ্ডে কলেরা, বসন্ত, ম্যালেরিয়া ইত্যাদি সংক্রামক রোগ মহামারী রূপে দেখা দিত এবং হাজার হাজার মানুষ মারা যেত। কিন্তু প্রতিষেধক আবিষ্কার হয় এ ধরনের রোগে মানুষ এখন আর সহজে আক্রান্ত হচ্ছে না। আক্রান্ত হলেও চিকিৎসা গ্রহণের মাধ্যমে সুস্থ হচ্ছে। উন্নত চিকিৎসার বদৌলতে হৃদরোগ বা ক্যান্সারের মতো অসংক্রামক রোগে মৃত্যুহারও কমেছে। চিকিৎসা সেবার উন্নতির ফলে শিশু ও মাতৃমৃত্যুও অনেক কমে গেছে। ফলে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। গ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত ঘটনা 1 কোন ধরনের স্থানান্তরকে নির্দেশ করে ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত ঘটনা 1 অভ্যন্তরীণ স্থানান্তরকে নির্দেশ করে। একই রাষ্ট্রের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে মানুষের গমনাগমনকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে। বাংলাদেশে 4 ধরনের অভ্যন্তরীণ স্থানান্তর দেখা যায়, যথা গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, শহর থেকে শহর এবং গ্রাম থেকে গ্রাম। অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে সমাজ কাঠামোর মধ্যে পরিবর্তন ঘটে, কেননা সমাজ কাঠামোর ভিত্তি হলো সমাজে বসবাসকারী বিভিন্ন শ্রেণী, গোষ্ঠী বা পেশার মানুষের পারস্পরিক সম্পর্ক। এ কারণে যখন কেউ স্থায়ীভাবে কোনো এলাকা ত্যাগ করে তখন তার অনুপস্থিতিতে ওই এলাকার সামাজিক সম্পর্ক কিংবা ক্ষমতা কাঠামোয় পরিবর্তন আসে। উদ্দীপকের ঘটনা 1 এ চৌধুরী ও হালদার পরিবার কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে স্থায়ীভাবে সিলেটের কুলাউড়ায় গিয়ে বসবাস করছে। অর্থাৎ তারা দেশের ভেতরেই
এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে নতুন বসতি স্থাপন করেছে। তাই বলা যায় উদ্দীপকের ঘটনা এক অভ্যন্তরীণ স্থানান্তরকে নির্দেশ করে। ঘ নং প্রশ্ন হচ্ছে ঘটনা ২ এ উল্লেখিত স্থানান্তরটি দেশের জনসংখ্যা হ্রাসের মুখ্য কারণ। বক্তব্যটিকে তুমি কি সমর্থন করো? উত্তরের পক্ষে যুক্তি দাও। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, আমি সমর্থন করি। উদ্দীপকে উল্লেখিত ঘটনা ২ এর স্থানান্তর অর্থাৎ আন্তর্জাতিক স্থানান্তর দেশের জনসংখ্যা হ্রাসের একটি মুখ্য কারণ। আমি এই বক্তব্যটিকে সমর্থন করি। একটি স্বাধীন দেশের মানুষ অন্য একটি স্বাধীন দেশে চাকরি, বিয়ে, বসবাস কিংবা নাগরিকত্ব লাভের উদ্দেশ্যে যাওয়াকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। এ ধরনের স্থানান্তর দেশের জনসংখ্যা হ্রাসে ভূমিকা রাখে। প্রতি বছর বাংলাদেশের মোট জনসংখ্যা বৃদ্ধি পেলেও বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%। একই সঙ্গে কিছু মানুষ বিদেশে স্থায়ীভাবে চলে যাওয়ায় জনসংখ্যা সামান্য পরিমাণে কমেও যাচ্ছে। এর পেছনে উন্নত এর পেছনে উন্নত জীবনের প্রত্যাশা এবং অনেক ক্ষেত্রে দেশের বিভিন্ন সমস্যায় হতাশ হয়ে মানুষের বিদেশে স্থায়ীভাবে বসবাসের প্রবণতাকে দায়ী করা যায়। এ কারণে স্বাভাবিকভাবেই দেশের মোট জনসংখ্যা হ্রাস পাচ্ছে। সামগ্রিক আলোচনার পরিসমাপ্তিতে বলা যায় অতীতে নানা সময়ে বিভিন্ন কারণে প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ইত্যাদি জনসংখ্যা কমে গেলেও বর্তমানে আন্তর্জাতিকভাবে স্থানান্তরকে জনসংখ্যা হ্রাসের একটি মুখ্য কারণ হিসেবে বিবেচনা করা হয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় ৭ বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি, পৃষ্ঠা ৭৫ থেকে ৭৬ এর সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের সবার আগে উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।